দর্শক আমি চলে আসছি ধনবাড়ি জমিদার বাড়ি। দর্শক আমি 100 টাকা দিয়ে এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। কিছুই করার নেই, আমার এখানে ড্রোন বানানো যাবে না এবং ভিডিও ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউড না। তো আজকে খুব খুশি হলাম সোহেল ভাইকে পেয়ে, একটা চমৎকার সময় কাটলো জমিদার বাড়ির সেই ঐতিহাসিক মসজিদের সামনে, যে মসজিদটি 700 বছরের পুরনো। তো চলুন আমরা দর্শক এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা বংশাই নদী। এটা হচ্ছে মধুপুরের বিখ্যাত নদী। একটা জোয়ার ভাটা আছে এবং বেশ বড় একটি নদী ছিল, এখন একটু ছোট হয়ে গেছে যদিও। জামালপুরের সাথে যে মিশছে নদীটা। আমাদের মেইন রাস্তা থেকে বামে যেতে হবে, জামা যাচ্ছে মেইন রাস্তা। তো দর্শক আমি চলে আসছি ধনবাড়ি জমিদার বাড়ি। তো আমরা রওনা দিয়েছিলাম মধুপুর শহর থেকে। তো শহর থেকে আমরা এইমাত্র চলে আসলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে গেটটি, এই গেটটি। আর আমি জানিয়ে রাখি, যেখানে প্রবেশ করতে আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো চলুন আমরা ভিতরে টিকিট কেটে ঢুকি এবং কি কি আছে সবকিছু দেখাই আপনাদের। চলুন। আমি 100 টাকা দিয়ে এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। দাদা এখানে আছে প্রদীপ রায়। আপনারা যারা আসবেন, আর এখানে একটা কথা বলে রাখি, ডিএসএলআর ক্যামেরা অ্যালাউড না, ড্রোন উড়ানো নিষেধ। আচ্ছা, এগুলো এখানে করা যাবে না। তো দাদা যেটা বললেন আসলে এটা মানা উচিত, আর আমরা যদি আইনকে শ্রদ্ধা করি অবশ্যই আমরা মানবো। 100 টাকা দিয়ে আপনারা টিকিট কাটবেন। আর এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা যাবে? আমি 100 টাকা থেকে 2 ঘন্টা সময়। আচ্ছা, সকাল 9টা থেকে খুলি, আমি বিকাল 6টা থেকে বন্ধ। আচ্ছা, আর বন্ধ কোন দিনে? বন্ধ নেই, মালিক যখন বন্ধ করে অর্ডার পায় তখন টিকিট। আচ্ছা, তাহলে আমাদের সপ্তাহে 7 দিনই খোলা। আর 9টা থেকে 6টা পর্যন্ত সময় 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে আমাদের কামার করে আসতে হবে। আচ্ছা, কিছুই করার নেই, আমার এখানে ড্রোন বানানো যাবে না এবং ভিডিও ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউড না। তো আমরা গেট থেকে ঢুকে, এই যে দাদা আছেন, আমরা এখান থেকে টিকিট নিলাম, নিয়ে এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে। চলুন, যেহেতু আসছি ভিডিওটা করে যাই, আর কেমন হলো ভিডিওটা আমরা পরে কিন্তু জানাবো। বাড়িটি দেখুন একটু, অত্যন্ত দৃষ্টিনন্দন, চমৎকার। মানে আগের দিনের যে জমিদার বাড়িগুলো খুবই সুন্দর। আমি একটু সামনের থেকে দেখাই। তো এখানে গাড়ি পার্কিং এর সম্ভবত জায়গা আছে। আমাদের পুলিশ বাহিনী একটি গাড়ি রয়েছে, আর এখান থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম। ওই যে সামনে যে প্যালেসটি, এই জায়গাটি আমরা দেখাবো। আর এখন তো বিকাল 6টার ভিতরে আবার বেরোতে হবে। টিকিট কাটলে সময় হচ্ছে আমাদের 2 ঘন্টা। তো এখন একটু দেখি। তো আমি চলে আসলাম ধনবাড়ি জমিদার বাড়ির ঠিক যে মঞ্জিলটি দেখাচ্ছিলাম, মহলটি দেখাচ্ছিলাম, তার ভিতরে। আর এখানে কিন্তু এখানে ছবি দেওয়া আছে, কিন্তু ছবিগুলো আগের মতো নেই। এখানে লেখা আছে নবাবজাদা সৈয়দ হাসান আলী চৌধুরী, সাল 1938। তো আমরা একটু সামনের দিকে যাই। আর এখানে ঘরগুলো এখন এই যে ইট দিয়ে দরজার সাথে যে দরজা মানে জায়গাটি ছিল প্রবেশ করা, সেটা বন্ধ করা। এখানেও আছে, ছবিটি বোঝা যায় না। আর এখানে লেখা রয়েছে তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে কর্মরত নবাবজাদা সৈয়দ হাসান আলী চৌধুরী। এটা 1962 সালে এই ছবিটি ছিল। চিন্তা করে দেখুন, অনেক আগে। এখানে একটি ছবি আছে, ছবিটি কার ঠিক বুঝতে পারছি না। লেডি মেরি কার্জন অ্যাট দ্য হুইল অফ এ ডিকাম্পস, এইরকম একটি কথা লেখা আছে। এই হচ্ছে মোটামুটি ভিউ। আর এখানে দেখুন যে জমিদার বাড়ির যে কারুকাজটা থাকে, আসলে আলো স্বল্পতার জন্য দেখাতে পারছি না। এই দেখুন, প্রত্যেকটি ওয়ালের কাজ কিন্তু এরকম, আর এখান থেকে ভিউটি হচ্ছে এরকম। আর বাইরের যে পরিবেশ, আর ওই হচ্ছে সেই প্রবেশ করার যে গেটটি, এটা।
আর এখানে একটা সিঁড়ি আছে, তো সিঁড়িতে আসলে ওঠা যাবে না। ওঠা যাবে না বলতে সামান্য একটু ওঠা যাবে, পরে বন্ধ করা। আমি একটু উঠে দেখাই আপনাদের। এই সিঁড়িতে উঠলাম, উঠে ঠিক এইখানে কিন্তু লক করা, এখান থেকে আর উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে উপরে যাওয়া যাবে না, তবে উপরের দৃশ্যটি বোধ হয় আলোকটা ভালো হতো। আমাদের যেহেতু যাওয়া যাবে না, আমাদের এখান থেকে নেমে যেতে হবে। দর্শনার্থী নেই বললে চলে এখন। তো দেখুন এখান থেকে একটু দেখাই, ভিউটা খুবই সুন্দর। এটা দোতলা বিশিষ্ট একটি রাজপ্রাসাদ, খুবই চমৎকার। আমরা এখান থেকে একটু সামনের দিকে যাচ্ছি ভিতরে। এখানে কিন্তু লেখা আছে নবাব মঞ্জিল ধনবাড়ি। এটা কত সালে প্রতিষ্ঠিত এই কথাটা লেখার দরকার ছিল। তো এখানে লেখা আছে সৈয়দা আশিকা আকবর। ওনার পরিচয়টা এখানে দেওয়ার দরকার ছিল, নাই। ওখানে সম্ভবত ওয়াশরুম আছে। আর এখান থেকে গেটটি হচ্ছে এরকম। এই জায়গাটিও সুন্দর, আমরা একটু দেখার চেষ্টা করব। তো দর্শক, আমরা এই ভিতরে প্রবেশ করলাম ওই মঞ্জিলটি দেখার পরে। তো জায়গাটি হচ্ছে এরকম। 2 ঘন্টার সময় আপনারা যারা আসবেন খুব তাড়াতাড়ি এখান থেকে দেখে চলে যাবেন। আমি একটু যদি এখান থেকে দেখাই, তাহলে যাওয়া যাবে না, কিন্তু এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে কিন্তু ওনাদের কবর, যারা রয়েছেন আগের, ওনাদের কবর রয়েছে। আর সাথে রয়েছে সেই দৃষ্টিনন্দন অসম্ভব সুন্দর সেই মসজিদ। তো সূর্য অস্তমিত, আমরা যথাসম্ভব তাড়াতাড়ি এখান থেকে একটু দেখার চেষ্টা করি। তো আমরা সামনে না যে একটু এই দিক দিয়ে যাই। তো এখানে একটি ফুল বাগান আছে, দেখুন খুব সুন্দর ফুল বাগানটি। আর এই হচ্ছে জমিদার বাড়ির ঠিক মূল যে অন্দরমহল, এটি অন্দরমহল আমরা যাব। তার আগে এই জায়গাটা একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, ছোট্ট আম্মা আসছে। আম্মা কেমন আছেন? ভালো আছেন? বাবা টাটা টাটা। কি নাম বাবা? কি নাম? সুবাইতা। আচ্ছা, বাই বাই। আরে বাবা, সুন্দর হাসে সুবাইদা। তুমি তো আমাকে দেবেন দেবেন না? কি নাম আপনার? মহলটা দেখুন, অসম্ভব সুন্দর, অত্যন্ত দৃষ্টিনন্দন। তো এখানে বোধহয় প্রবেশ করা যাবে না। তো আমাদের আরো দর্শনার্থীরা আসছেন, একেবারেই সময় শেষ প্রায়। আর এখানে দেখুন দোলনা আছে। আর এখান থেকে সামনের দৃশ্যটি এরকম। আর এর বিস্তারিত বিবরণ আমরা দিয়ে দেবো। আর এখানে কিন্তু ড্রোন ওড়ানো যাবে না। এখানে কিন্তু 2 পাশে 2টি গম্বুজ রয়েছে। এটাও কিন্তু খুব দৃষ্টিনন্দন। উপরে যাওয়া যাবে না বোধহয়। এই যে দেখুন, এখান থেকে যদি আমি দেখাই তাহলে এরকম ওই পাশেও কিন্তু একটি গম্বুজ আছে বড়। আর এখানে গেটটি কেন জানি না, গেটের পাশে এত বেরোনোর জায়গা আছে, রাস্তা আছে। আর এই জায়গাটি দেখুন, এই জায়গাটি ঠিক বৃষ্টি হলে অথবা অনেকজন মিলে আড্ডা দেওয়ার মতো একটি জায়গা, খুবই সুন্দর। ধনবাড়ি জমিদার বাড়ির এই পাশেই কিন্তু এই জায়গাটি। তবে একটু ঢুকে দেখি, এটা রাউন্ড একটা জায়গা, খুব সুন্দর। দেখুন উপরটা হচ্ছে এরকম, উপরটা দেখাই, মানে কাজগুলো অসাধারণ, টিন দিয়ে করা। উপরটা হচ্ছে এরকম। আর এখানে বসার জন্য বেঞ্চ করা আছে।
এই বেঞ্চগুলো সম্ভবত অনেক আগের, ডিজাইন দেখে এরকম মনে হয়। দেখুন, তো এখানে এখনো বসার ব্যবস্থা আছে। আর কারুকাজটা একবার দেখুন, মানে আগের দিনের জমিদার বাড়িগুলোর এই যে নকশা, আধুনিক স্থাপত্য শৈলী এর সাথে কোনোদিনই পারবে না। হ্যাঁ, বিভিন্ন দেশের ডিজাইন, তুর্কি, মোগল, এরকম। আর জানলাগুলো কিন্তু আমরা যতবার দেখেছি, আমি আন্দারকোটা দেখিয়েছি, তারপরে দিনুলিয়া জমিদার বাড়ি দেখিয়েছি, সব জায়গাতে কিন্তু এরকম। হ্যাঁ, এই যে আর কারুকাজটা প্রায় কাছাকাছি। আর উপরে গম্বুজটি হবে। আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। আমি ঠিক রয়েছে কিন্তু ধনবাড়ি জমিদার বাড়ির সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ধনবাড়ি জমিদার বাড়ি। তো সূর্য একেবারেই অস্তমিত, আমরা একেবারে শেষের দিকে আসছি। তো 6টা পরে কিন্তু এখানে থাকা যাবে না, আমাদের সময় খুব বেশি নেই। তো চলুন আমরা একটু বাড়িটা আর একটু দেখে আসি, সামনের দিকে যাই। তো এই জায়গাটা কি ঠিক বুঝতে পারছি না, এটা মঞ্চের মতো নাকি? যাই হোক, এখানে একটি গেট আছে, সম্ভবত এই গেট দিয়ে বাড়িতে প্রবেশ করা যায়। এখানে কাদের বাড়ি কি বাড়ি আমি জানি না, যাওয়া ঠিক হবে কিনা তাও বুঝতে পারছে না। সম্ভবত এখানে কারা থাকবে? আপনার কি দায়িত্ব এখানে? ও আচ্ছা, তো ভাইয়েরা আছেন এখানে দায়িত্ব। আচ্ছা, ওই জমিদার বাবু নব সাহেব যারা, ওনারা আসেন কখন? ওনারা আপনার প্রত্যেক মাসেই আসে। মানে মাসের কত তারিখ বা কিছু আমরা একটু দেখা করতে পারতাম কিনা? ওনার মানে যে কোনো নির্দিষ্ট সময় নেই, হঠাৎ করে একদিন আসলে। হঠাৎ করে ওনারা এখন কোথায় থাকেন, কোথায়? ওনারা আপনার ঢাকাতে আছেন এবং কি দেশের বাহিরেও আছেন। ও ঢাকার ভিতরে আছেন? হ্যাঁ, ঢাকার ভিতরে। ঢাকার ওরা বলা যাবে কোথায় থাকে ঢাকায়? বললাম বলা নিষেধ। আপনার ওই যে এদিক থেকে ওনাদের তো বিভিন্ন জায়গায় বাসা, গুলশান আছে, ধানমন্ডি আচ্ছা। আছে, উত্তরা আছে, মানে এক এক জায়গায় বাসা। ওনারা ওইখানে থাকেন, এইখানে মাঝে মাঝে আসেন? মাঝে মাঝে আসে। আচ্ছা, তো বিদেশেও থাকেন? বিদেশেও আছে। বর্তমানে যে বংশধর যিনি আছেন ওনার নাম কি? হ্যাঁ, চতুর্থ জেনারেশন, ওনার নাম কি? এখন যিনি এটার দায়িত্বে আছেন জনাব আফিফুদ্দিন আহমেদ। হাবিবুদ্দিন আহমেদ। জি। আপনার কি নাম আছেন? জি। আপনার কি নাম? আমার নাম মেহরাব বিন সোহেল। আচ্ছা, তো আপনারা এখানে সব মেনটেন্স করেন? হ্যাঁ। আচ্ছা, 6টা পরে তো এখানে থাকা যাবে না? এটা আপনার মাগরিবের আজান হলে এটা ক্লোজ হয়ে যাবে। খোলা যাবে। এই ক্যাকটাস গাছে যে ফুল হয়, এটা বোধহয় আপনারা অনেকেই দেখেননি। অসম্ভব ব্যাপার, মানে আমার কাছে খুব আর্টিফিশিয়াল ধরনের মনে হচ্ছিল। দেখুন, হ্যাঁ, এবং এটা ফুলটা দেখুন। হ্যাঁ, এই ফুলগুলো ফুটবে ওটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আমি নিয়ে যাই একটু সাথে করে। আর এই যে দেখুন এই ফুলগুলো, আমি এখনো পর্যন্ত এরকম দেখিনি। আপনারা যদি কেউ দেখে থাকেন কমেন্ট করে জানাবেন। আর আমি জানি না, আমি সব জায়গায় বলি যে ভাই, আপনারা যদি বেড়াতে আসেন, এই যে নামটা কেন লিখতে হবে এখানে, এই প্রাসাদে কেন আপনার নামটা লিখে রাখতে হবে? আপনি কি ঐতিহাসিক হতে চান? পারবেন না, পারবেন, এটা মানুষ ভালোভাবে নেয় না। তো আপনার এই কাজটা দয়া করে করবেন না। এই সৌন্দর্যটা আপনি উপভোগ করবেন, এদের মধ্যে থাকতে দিন। অসম্ভব সুন্দর, দারুণ লাগলো। আর এই যে রাজপ্রাসাদটা, চতুর্থ বংশধর, হ্যাঁ, জেনারেশন, ওনার নাম হচ্ছে আফিফুদ্দিন আহমেদ। তো উনি যখন আসেন এই বাসভবনে কিন্তু উনি থাকেন। তো আমার খুব ইচ্ছা আছে একদিন ওনার এটা দেখার, কিন্তু ভাই তো অনুমতি আমাকে দিতে পারবে না। যে আমার একটু জানা দরকার যে ওনারা কেমন জায়গায় থাকতেন বা কেমন সেই জায়গাটি। যাক, এখান থেকে দেখেন অসাধারণ ভিউ। এখানকার ঘাস, লতা পাতা সবই ঐতিহাসিক। তো এটা ছিল কিচেন, দেখুন। তো এখন এখানেও ও আচ্ছা, এই যে বাম দিকে ওই টাইলস গুলো কোন সময়? না না, এটা পরে। এটাই ছিল তখনকার সময়। এখানকার ছিল রাজা বাদশা বা নবাবদের রান্না বান্নার জায়গা। এখানে রান্না বান্না হতো। একটু ভাবুন একবার, যে এখান থেকে রান্না করে নিয়ে ওনারা ওইখানে খেতেন। কি সাংঘাতিক ব্যাপার। আর এই জায়গাটা এখন আমরা ব্যবহার করেন। আর এখান থেকে দরজাটি আগে থেকে ছিল, তাই তো? আর এখানে নতুন করে বেসিন বা এসব লাগানো হয়েছে। আর এখানে দেখুন, ওটা হচ্ছে কূপ। ও আচ্ছা, কূপ, রাইট। আর এই জায়গাটা কেন? এখান থেকে হাতিশালা বলে, যেটা হাতি গেট নামে পরিচিত। আচ্ছা, এটা হাতি গেট। মানে আপনার এটা এই গেট দিয়ে মানে হাতি নিয়ে চলাচল করতেন। আচ্ছা, যে কারণে এটা হাতি গেট নামে পরিচিত। ওইখানে কি কেউ থাকে এখন? ওইটা আপনার পরে করা একটা বাংলো। আমি একটু ভিতরে যে দেখাই। হ্যাঁ, আপনার ওইদিকে আচ্ছা, যেতে পারেন। হ্যাঁ, হাতি গেট। আচ্ছা, ভাইকে নিয়ে একটু যাই। সোহেল ভাইয়ের সাথে আমি একটু আজকে যাচ্ছি, কারণ এই জায়গাটা, এই পুকুরটা কি আপনাদের পালা? হ্যাঁ, এই কুকুরগুলো আমাদের। ও আচ্ছা, এটা কি
বিদেশি। আমরা ছেড়ে দিই আর কি। ও আচ্ছা, এটা কি ডেঞ্জারাস কোন নাকি? মানে আমরা দিনের বেলা আটকে রেখে আচ্ছা আচ্ছা, মানুষজন যে অপরিচিত আমরা হ্যাঁ, হ্যাঁ, এ করতে পারে। অনেক কামড় দিবে না, কিন্তু আপনার না না, ঠিক আছে, কাছে গেলেই তো আপনার একটা মানে রাইট রাইট রাইট, এটা ঠিক আছে। তো এটা হচ্ছে হাতি থাকতো এই জায়গাটাতে, হ্যাঁ, এদিকে হবে। আর এখানে এই যে এটা জায়গাটি, হচ্ছে আপনার নবাবগঞ্জের অন্দরমহল হিসেবে পরিচিত। এইটা কিছু ওদের কিছু মূর্তি রাখা আছে। ওইখানে অন্দরমহল বলতে ওই জায়গাটা তো একটা বোধহয় বিল্ডিং ছিল, এখন তো ওটা নাই। এখন দেখতেছেন জাস্ট ওরকম। ও, আমরা কিন্তু এই হাতিশালার যে জায়গাটি, ওই জায়গার সেটা আমরা সোহেল ভাইকে নিয়ে যাচ্ছি, অন্দরমহল। আর দেখুন প্রত্যেকটা জায়গা আমার কাছে খুব অসাধারণ লাগে এই আর্কিটেকচার। এই যে আপনার এই সেগুন গাছ, হ্যাঁ, সেগুন গাছগুলো ওই পাশে আছে অনেক। এগুলো তো অনেক পুরনো। হ্যাঁ, আপনার এর চেয়ে বড় সেগুন গাছ। ওই হ্যাঁ, ওই যে আমি ওইখানে দেখালাম, রাইট। তো এই জায়গা যখন আমি আসি, সত্যি মানে এখানে নবাবরা ঘুরতেন, এখানে হাঁটতেন, চলতেন, আমার কাছে খুব ঐতিহাসিক মনে হয়। মানে আমি খুব শিহরিত হই বারবার যে সেই জায়গা, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা গাছ এখানে সব ঐতিহাসিক। তো এখানে এটা অন্দরমহলে দেখুন এখন মুরগি পালা হচ্ছে। এখানে কিছু মুরগি রাখা আছে। তো নবাব সাহেব যখন আসেন এই মুরগি খান বোধহয়। এটা নিয়ে আপনার দেখেন আর কি। হ্যাঁ, তো এখানে একটু দেখাই, এই যে দেখুন, এই যে মুরগি, দেশি মুরগি, হুম। দেশি মুরগি এগুলো সব পালা হয়। এটা শুধুমাত্র এই আপনাদের এখানে ব্যবহার করার জন্য, তাই তো? আচ্ছা, তো ঠিক আছে। তো চলবে, এটা আমরা সামনের দিকে যাই। আর এখানে এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো এখনকারই। ওই তখনকারই। এখানে কি হতো আসলে? এখানে কি হতো আসলে? এটা আসলে অন্দরমহল হিসেবে এটা পরিচিত। অন্দরমহল ছিল। হুম। ওনাদের ব্যক্তিগত কোনো গ্যাদারিংস বা এইগুলো, তাহলে? না, আমাদের যে নব সাহেব ছিলেন উনি খুব ধার্মিক লোক ছিলেন। আচ্ছা, উনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে রাইট রাইট রাইট। ওই মসজিদটা দেখলে বোঝা যায় যে এত সুন্দর। তো আপনার নব বাহাদুর সাহেব ছিলেন আপনার তখনকার সময়ে কৃষিমন্ত্রী। রাইট রাইট। কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্রিটিশদের সময়, এবং আপনার ওনার ছবিও তো আছে, আমাদের ছবিও ছবি আছে, ব্রিটিশদের সাথে ছবি আছে। ছবি আছে, এবং বাংলা ভাষার প্রথম প্রস্তাবকারী হচ্ছে এই নব বাহাদুর সাহেব। রাইট রাইট। ঠিক আছে। হ্যাঁ, জার্মানির ইতিহাস বললেন, আমি ভাবছিলাম এটা আমি জানাবো, কিন্তু ভাই বলে দিলেন। এটা অনেকেই জানেন না আসলে, যে বাংলা ভাষা যে রাষ্ট্রভাষা হবে, এই হ্যাঁ প্রথম প্রস্তাবকারী ছিলেন কিন্তু নবাব বাহাদুর সাহেব। রাইট উনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। রাইট রাইট। এই আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা যারা ছিলেন, মানে প্রতিষ্ঠাতা সলিমুল্লাহকে বলা হয়, বাহাদুর সাহেব। নবাব সলিমুল্লাহকে বলা হয়, এবং উনি কিন্তু অন্যতম। উনি রাইট। তখনকার সময়ে আর্থিক মানে সহায়তা করেছেন। হুম। তখনকার সময়ের আপনার 35,000 টাকা অনুদান দিয়েছিলেন হ্যাঁ। ওই বিশ্ববিদ্যালয় এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে, যে অনেকে বলেন যে জমি দিয়েছিলেন নবাব সলিমুল্লাহ, কিন্তু টাকার যে আর্থিক যে মানে যে অনুদানটা, সহায়তা, এটা কিন্তু আমাদের নবাব বাহাদুর করেছেন। দারুন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমি ভাবছিলাম যে নামে একটা সিনেট ভবন আছে। হ্যাঁ, সিনেট ভবন আছে, রাইট। নওয়াব আলী চৌধুরী। হ্যাঁ, রাইট, সিনেট সিনেট ভবন, ঠিক ঠিক। উনি থ্যাংক ইউ। আরেকটু আপনাকে বলি। হ্যাঁ হ্যাঁ, উনি 38টা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন আমাদের এই নওয়াব বাহাদুর সাহেব। মানে এটা অসম্ভব ব্যাপার আর কি। মানে এটা যদি বলা হয়, আমি শিহরিত হই যে কত গুণী লোক এবং কত ত্যাগ করেছেন। হ্যাঁ, তো আমরা যেন ভুলে না যাই এই দাতাদের, এই মানে মহান ব্যক্তিদের। শুধু আপনারা ঘুরতে আসেন আর ঘুরে চলে যান, এই যে জিনিসগুলো সোহেল ভাই বললেন, এটাকে অনেকে তো জানতেও চান না। তা আমি আর সোহেল ভাই যাচ্ছি কথা বলতে বলতে, এই যে আছে সোহেল ভাই। তো আসলে সত্যি আজকে এবারে আমি যে আসলাম, আমার খুবই ভালো লাগছে যে উনি ইতিহাস জানেন। হ্যাঁ, ইতিহাস বললেন, ইতিহাসগুলো আপনি তো আপনারা দেখবেন নিশ্চয়ই ব্লগটি। তো আসলে তাই। আর এখানে একটা কূপ আছে, আর ভাই এখানে একটি পুকুর। হ্যাঁ, ওই পাশেটা হচ্ছে দিঘি। দেখি ওইটা আপনার 30 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত, ওই আচ্ছা। দিঘিটা এখনো তো লাইন দেখা যায়। এখনো পানি উঠানো হয়, কিন্তু আমাদের এখানে মোটর সেটিং করা আছে। এখন যে মোটরের লাইনটা দেখা যাচ্ছে, দেখছেন? একটু সেই সময় খুব। সেই সময় খুব রেখে দিছি, হ্যাঁ হ্যাঁ, এখনো অক্ষত। কোনো যেন দুর্ঘটনা। রাইট রাইট রাইট, অনেক ধন্যবাদ। তো দেখুন, আমি মনে হয় যে সবকিছু ঐতিহাসিক। হ্যাঁ, সেই সময়ের জায়গাটি। আর এইটা কি ভাই? এটাই মোটর আর কি। ও আচ্ছা, মোটর। আর এই যে জায়গাটি তো ওই সময় হ্যাঁ, ওইখান থেকে মানে পানি উঠাইছে নাকি। এইখান দিয়ে। হ্যাঁ। ও আচ্ছা, আমরা একটু পুকুরটা দেখে আসি। দিঘিটা দেখি। দেখি দেখি। আর এই জায়গাটা হচ্ছে ওই বাইরের নাকি না ভিতরেরই? এটাও এইখানকার। ও আচ্ছা, এখানে এই যে বসার জায়গা সুন্দর।
মানে দর্শনার্থী দর্শনার্থীরা আসবেন যারা। তারা এখানে আর কি বসে। আর সবচেয়ে ঠান্ডা জায়গা হচ্ছে এই জায়গাটা, সে তো বটেই, সে তো বটেই, একদম মানে ঠান্ডা জায়গা। সে তো বটেই। দিঘি, এটা আচ্ছা দিঘি আর পুকুরের ভিতর পার্থক্য আছে, দিঘি একটু বড় হয়। বড় হয়েছে আপনি আচ্ছা আমরা একটু নিচে যাই। এইখান দিয়ে তো নবাব বাহাদুরা যেতেন, এখানে এখান থেকেই তো ওইটা ব্যবহার করতেন। আচ্ছা ওই পাশে একটা এখানে যে সিঁড়িটা দেখতেছেন আচ্ছা। এই সকলটা এটা বাহ, তৈরি করা। পরে করা। আচ্ছা তো এখনকার নবাব বাহাদুর যিনি আছেন এখানে আসলে বোধহয় এখানে আসেন, একটু বসেন। তো দেখুন ব্যাপারটা বাইরে থেকে কিন্তু বোঝার উপায় নেই। বিশাল দেখি 32 বিঘা বলছেন না? 30 বিঘা। তো এখানে কি মাছের চাষ হয়? হ্যাঁ, এটা কি কাউকে লিজ দেও না নিজেরাই? এটা আমাদের মসজিদের এই যে আচ্ছা। দেওয়া আছে। আচ্ছা এখানে যে মাছ টাছ হবে ওই মসজিদের পারপোজে করে দাও। আছে ওনার ছেলেকে দেওয়া। দেখুন আসবেন বেড়াতে, এই জায়গাটা কিন্তু বসার একটা ব্যবস্থা আছে। এই যে আমি ওইখানে যাচ্ছি না, এই জায়গাটি আপনারা আসতে পারবেন। শীতকালে আমার মনে হয় যে খুব সুন্দর, গরমকালের সময় থাকবে ফুল গাছ ফুল গাছ থাকে। তো আজকে খুব খুশি হলাম সোহেল ভাইকে পেয়ে, একটা চমৎকার সময় কাটলো। আর উনি আমাকে সাংঘাতিক রকম সহযোগিতা করলেন, এটা সবাই করবে কিনা আমি জানি না। আর সব থেকে বড় কথা যে উনি ইতিহাসটা এত সুন্দর করে বোঝালেন, যেটা আমি অভিভূত। আপনারা নিশ্চয়ই যারা দেখছেন তারা অভিভূত হলেন। বেড়াতে আসবেন আর সোহেল ভাইয়ের সাথে যদি পারেন দেখা করবেন। সবাইকে ধন্যবাদ। সোহেল ভাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধনবাড়ি জমিদার বাড়ির সেই ঐতিহাসিক মসজিদের সামনে, যে মসজিদটি 700 বছরের পুরনো। তো চলুন আমরা একটু দেখাই সেই মসজিদটি, সামনে চলুন। তো এই যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুর পাড়ে, তো এই মসজিদটি কিন্তু 700 বছরের পুরনো। তো আপনারা দেখাই, এখানে উজু করার ব্যবস্থা আছে। দেখুন একসাথে অনেক মুসল্লিরা কিন্তু এখানে উজু করতে পারবেন। তো আমাদের সময় কম, 48-এ যদি আজান দেয় এরপরে আমি দেখাতে পারবো না, এই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি একটু। তো এখানে দেখুন কি দৃষ্টিনন্দন। এখানে কিন্তু আপনার জুতা খুলতে হবে। এই মসজিদটি 700 বছরের পুরনো। আর এখানে আজানটা দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. এই সমুদ্র আজানের ধ্বনি শুনলাম। আর এখানকে প্রবেশ করতে গেলে এই যে জায়গাটি, এখান দিয়ে আমরা প্রবেশ করব। দেখুন তো এটি 700 বছর আগে প্রতিষ্ঠা করা। এর কারুকাজগুলো এত দৃষ্টিনন্দন যে আপনার মন ভরে যাবে। আর এখানে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে আসেন। আজকে জুমার দিন ছিল, এখানে কিন্তু এই যে জায়গাটি কিন্তু জায়গা দেওয়া যায় না। হ্যাঁ অনেকেই আসেন, এখনই কিন্তু অনেকেই আসবেন। আর জুতাটা এখানে আপনারা রাখবেন, যারা জুতা ওখানে খুলবেন, আর যদি নিয়ে আসেন তাহলে এখানে আপনারা রাখবেন। এখানে এই যে দেখুন এই জুতা রাখার জায়গাটি। আর এই যে টাইলস গুলো এই যে আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। মানে এখানে আসলে আপনার মন ভরে যাবে। হ্যাঁ আর ভিতরটা আমি এখন দেখাতে পারছি না, হ্যাঁ কারণ সময় কম। তো দেখুন এখানে আজান হয়ে গেল, এখন সবাই ওযু করে এখানে নামাজ পড়তে আসবেন। এই যে আলো জ্বললো, এই ভিতরটা এরকম। আর এখান থেকে যারা আসবেন, এই যে পথ আছে ওখানেও কিন্তু আপনারা জুতাটি রেখে আসবেন। হ্যাঁ মসজিদের পবিত্রতা রক্ষা করবেন। আর নিয়মগুলো আপনি দায়িত্বে। তো ভাইজান এই সব লাইট এখন জ্বালিয়ে দিচ্ছেন। তো ইন্টেরিয়রটা আমি একটু দেখাই আপনাদের, কি দৃষ্টিনন্দন দেখুন। আর কি কারুকাজ, মানে প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি ওয়াল একটু হাত দিয়ে না দেখালে আমি
ফিল করতে পারবো না ঠিক, আপনাদের কি করে বোঝাবো, এত সুন্দর দেখুন। কারণ আধুনিক স্থাপত্য শৈলী অনেক কিছু করেছেন, কিন্তু এইরকম ভাবে একটা মসজিদকে উপস্থাপন করা কোনো মতেই সম্ভব না। দেখুন ব্যাপারটা একটু দেখুন আপনি। তো যাই হোক, এখানে অনেকেই নামাজের জন্য রেডি হচ্ছে, আমি আর কথা না বাড়াই। এখানে মেহরাবটা ওখানে, এই হচ্ছে আমাদের ভিউটা দেখুন। তো এই গম্বুজগুলো হচ্ছে এরকম। তো আমি একটু উপরে আপনাদের একটু দেখাই, চলো। এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু উপরে ওঠা যাবে, আমি একটু আপনাদের নিয়ে যাই। কি ঐতিহাসিক জায়গা দেখুন। এখানে কিন্তু নবাব বাহাদুর নামাজ পড়তেন, এবং যারা বাইরে থেকে আসতেন তারাও কিন্তু এখানে নামাজ পড়তেন। তো এখান থেকে এই জায়গাটি এরকম, এটি একটি গম্বুজ, কি চমৎকার। আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। আসো আসো, এই যে আমাদের খুদে বন্ধুরা আসছে। হ্যাঁ, তোমরা কি দেখতে আসছো? আচ্ছা। তো এখানে কারুকাজগুলো কিন্তু সেই 700 বছর আগে এখন অক্ষত। দেখুন গম্বুজগুলো দেখুন। আর এইখানে পুকুরটা, যে পুকুরটা আমরা দেখাচ্ছিলাম, এই যে পুকুরটা 30 বিঘা জায়গার উপর। আর এই পুকুরের যে ইনকাম হবে, এটা কিন্তু মসজিদের কল্যাণে কিন্তু ব্যয় হবে। হ্যাঁ, আর এখানে কি আছে আমি ঠিক দেখাতে পারবো না বোধহয়। এখানে আচ্ছা, এখানে কোরআন শরীফ বা অন্য কিছু এখানে রাখা আছে হয়তো। এখানে যতটুকু এখান থেকে দেখা যায়, আমি খুলতে পারবো না। চলুন আমরা এই ঐতিহাসিক মসজিদ দেখে ধনবাড়ি জমিদার নবাব সাহেবদের প্রতিষ্ঠিত মসজিদ আমরা দেখে এখন চলে যাব। আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। সত্যি এখানে আপনি মুগ্ধ হবেন, মুগ্ধ হতেই হবে। আর এখানে কিন্তু প্রত্যেকটি জায়গাতে ঠিক দায় নামাজের মতো করে দেওয়া। একজন মুসল্লি একটা জায়গায় পড়বেন, এভাবে কিন্তু পড়বেন। নাচেন নাচেন নাচেন, এই যে আমাদের একজন নাচছেন কুর্সিতে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, অসুবিধা, দেখাই দিই একটু, আসো। কি নাম তোমার? আমার নাম ফাতেমা। ফাতেমা। তোমার নাম? আব্দুল্লাহ আল প্রিয়। আচ্ছা, তোমার কি এখন দেখতে আসছো এখানে? ভালো লাগে জায়গাটা? তোমাদের বাসা কি এখানে? আচ্ছা, ঠিক আছে। আর এই যে পুকুর ঘাটটা দেখেন, এখানে অনেকে উজু করে এখান থেকে আসেন। আর যে জায়গাটি বলছিলাম যে নবাব বাহাদুরের যে মানে যেটা কবরস্থান, সেই যা হচ্ছে এটা, এখানে কিন্তু একদিনের জন্য কোরআন পড়া কিন্তু থামেনি। তো এখানে লেখা আছে দেখেন, নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী, ওনার এটা কবরস্থান। তো এখানে কিন্তু সব সময় কিন্তু কোরআন তেলাওয়াত হয়। হ্যাঁ, এখানে যে জায়গাটা আপনারা দেখেছেন খুবই ঐতিহাসিক। তো এটা কিন্তু পুকুর পাড়ের ঠিক পাশেই, এই যে পুকুর, এই ঘাট, এই যে এই জায়গাটি, আর ঠিক ওনার কবরস্থান কিন্তু এখানে। তো এখানে বসে যেহেতু আজান হয়ে গেল, এখন নামাজ আদায় হবে। এরপরে আসার পরে কিন্তু এখানে কোরআন তেলাওয়াত হবে, 24 ঘন্টা কিন্তু কোরআন তেলাওয়াত হয়। আর এই ঘাটেই কিন্তু নবাব বাহাদুর যখন বেঁচে ছিলেন, এখানে কিন্তু উনি ওযু করতেন। খুব ঐতিহাসিক জায়গা। আর আমি বারবার বলছিলাম যে 700 বছর পুরনো যে একটি প্রতিষ্ঠান, একটি মসজিদ, এখনো যে এত সুন্দর, এটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। তো আপনারা যদি এখানে ধনবাড়ি বেড়াতে আসেন, তো আমার অনুরোধ হলো এই জায়গাটিতে আসবেন। যারা নামাজ পড়তেছেন, এখানে নামাজ পড়বেন। অনেকে আসছেন, এখন আজান হয়ে গেছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন সামনের দিকে। তো দর্শক, আমি ধনবাড়ি জমিদার বাড়ি যে জামে মসজিদ, এখান থেকে আমি আজকে ব্লগটি শেষ করলাম। তো ব্লগটি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।